আমরা আমাদের আজকের ক্লাসে ইন্সপেক্টরশিপ পদোন্নতি পরীক্ষা অর্থাৎ ইন্সপেক্টরশিপ পদোন্নতি পরীক্ষার 2023 সনের প্রথম ষান্মাসিক পরীক্ষা আজকে হয়েছে। তো কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটি হলো আমরা অনেক সময় মনে করি যে আমরা যেটা মনে করি যে কর্তৃপক্ষ মনে হয় আমাদের চক্ষুশূল হয়ে গেছে, মানে হ্যাঁ আমরা আমরা মনে হয় কর্তৃপক্ষের কাছে চক্ষুশূলের মতো হয়ে গেছে, অর্থাৎ আমরা মনে হয় বিরোধী দল হয়ে গেছি কর্তৃপক্ষের কাছে, এরকম একটা আমরা অনেক সময় মনে করে থাকি। আসলে আমি সবসময় যে কথাটা ক্লাসে বলি সেটি হলো কর্তৃপক্ষ আমাদের প্রত্যেকটি কাজে ওনারাও আমাদের সাথে সমবেদনা প্রকাশ করেন, তবে কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আপনার আমার মতো প্রকাশ করতে পারেন না। তো কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেন সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত। কারণ আজকে যে পরীক্ষাটা হয়েছে ইন্সপেক্টরশিপ পরীক্ষা, সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের যে প্রশ্নগুলো এসেছে, আজকে পুস্তক সহ পরীক্ষা ছিল। তো এই প্রশ্নগুলো আমরা কিন্তু বারবার বলেছি যে পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব সহজ হবে। আমি সবসময় একটা কথা বলেছি যে কর্তৃপক্ষ আমাদের কিন্তু শত্রু নন, বন্ধু নন, কারণ কর্তৃপক্ষ সিনিয়র, অলওয়েজ সিনিয়র, কিন্তু ওনারা আমাদের শত্রু নন, ওনারা আমাদের মঙ্গলই চান। একটা আন্দোলন গেছে দেশে, ছাত্র আন্দোলন, এরপরে অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন, ছাত্র শহীদ হয়েছেন, জনতাও শহীদ হয়েছেন, সবাই শহীদ হয়েছেন। কারণ আমি যেহেতু পুলিশ সদস্য ছিলাম, আমি বলবো আমার পুলিশ সদস্যরা শহীদ হয়েছেন। ছাত্র যদি শহীদ হতে পারে, আমার পুলিশ সদস্য শহীদ হবে। কারণ আমি যেহেতু পুলিশে চাকরি করি, চাকরি করেছি, সে কারণে আমাকে এটা বলতেই হবে, এবং এটাও সঠিক। আর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক, এটা আমরা চাই। সেখানে ছাত্র জনতা কিংবা পুলিশ, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক। আমাদের কিছু গাফিলতি ছিল, আমাদের কিছু ভুল ছিল, এই ভুলের কারণে আমাদের পুলিশ বাহিনীর বড় রকমের ক্ষতি হয়েছে। আর এর মাঝেই আমাদের পুলিশ সদস্যরা কিছু কিছু আন্দোলনে যোগ দিয়েছিলেন, তাদের দাবি দাবার কোনো শেষ নেই, না বুঝলে যেটা হয় আর কি। তো যাই হোক, দাবি দাবা হয়তো কোনো একদিন পূরণ হবে। আমরা কখনোই কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো অশুভ কোনো আচরণ করব না, কোনো কিছু বিষয়ে তর্কে জড়িয়ে যাব না। কারণ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ নিয়ে আমরা কিন্তু কাজ করব বলে করে থাকি। এটা কিন্তু একটা দেখার বিষয় আছে। যাই হোক, অনেক দাবি দাবা ছিল। তো সব মিলিয়ে কর্তৃপক্ষ একটা বিবেচনায় নিয়েছেন যে প্রশ্ন এমনই হবে যাতে সবাই পাশ করতে পারে। আর এই যে প্রশ্নগুলো আসছে, এই টোটাল প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন ছিল, যে প্রশ্ন আছে, এই চারটা প্রশ্ন আছে যে প্রশ্নগুলো অন্য সময় পরীক্ষা আসেনি। আর সবগুলো কিন্তু বিভিন্ন সময় পদোন্নতি পরীক্ষা এসেছে। এবং এই প্রশ্নগুলো যেগুলো সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, এখানে কিন্তু এটিএসআই, টিএসআই, এএসআই কিংবা সাব ইন্সপেক্টর পদোন্নতি পরীক্ষায় একই রকমের প্রশ্ন এসেছিল। যাই হোক, আমাদের এই পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আমরা প্রস্তুতি নেব পরীক্ষায় যাতে আমরা ভালো রেজাল্ট করি সে উদ্দেশ্যে। আমাদের এখানে আছেন সাব ইন্সপেক্টর রুহুল, সে আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আমরা রুহুলের কাছে আজকের পরীক্ষা সম্পর্কে কিছু জানবো। রুহুল, কি আছো তুমি ক্লাসে? রুহুল, জি স্যার আছি। জি স্যার আছি স্যার। আচ্ছা বলো, আজকের পরীক্ষা কেমন হলো তোমার? স্যার আমার পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব ভালো হয় নাই স্যার, লিখতে পারি নাই সময়ের জন্য স্যার। যাক, তোমার যেহেতু ক্লাস আমার কাছে মাত্র মনে হয় 1 মাস পার হলো, তো সে কারণে তোমার আশা অনুরূপ নাও হতে পারে, তবে আশা ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে। স্যার আমি আমার ক্লাসে যে সকল বিষয়ে বুঝতে আলোচনা সমস্যা করেছিলাম, হয়েছে স্যার। আমার এই প্রশ্নগুলো
কিরকম আসছে, অর্থাৎ যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এতদিন। আমার প্রশ্ন কিরকম আসছে, আমরা যেটা আলোচনা করেছি, আমাদের আলোচনার মধ্যে কি প্রশ্ন এসেছিল না বাইরের থেকে আসছে? স্যার আপনি যেগুলো আলোচনা করছেন ওর ভিতরেই স্যার 95% কিংবা 100%ই বলা চলে স্যার। এরপরেও আমার যে গাইড আছে, গাইডেও কিন্তু এগুলো বিস্তারিত লেখা আছে, এটা তোমরা সবাই জানো। যাই হোক, তারপরেও আমরা যারা ক্লাস করাই প্রত্যেকটা ছাত্রকে আমরা মূল বই অনুসরণ করে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা আলোচনায় যাই যে আজকের প্রশ্ন কেমন ছিল। আজকের যে প্রশ্ন ছিল, যদি আমরা দেখি আমাদের কিছু কিছু বিষয় এখানে, দেখো সহজ প্রশ্নের মধ্যে কিন্তু অনেক ভুল আছে। ভুলগুলো আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল, কে কি অপরাধ করেছে সংশ্লিষ্ট আইনের ধারাসহ ব্যাখ্যা দিন। অর্থাৎ কে কি অপরাধ করেছে সংশ্লিষ্ট আইনের ধারাসহ ব্যাখ্যা দিন। সেখানে ছিল ক নামক পুলিশ কর্মকর্তা। ক নামক পুলিশ কর্মকর্তা তিনি কি করেছেন? ক নামক পুলিশ কর্মকর্তা খকে গ্রেপ্তার করার ক্ষমতা প্রাপ্ত হয়ে গকে খ মনে করে গ্রেপ্তার করেন। তার কাজটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে কি হবে না? এটা কোন ধারার প্রশ্ন তোমরা বলতে পারো? 76 দ্বারা করে পেনাল্টি করে 76 স্যার। প্যানাল কোডের 76 ধারা। 76 ধারা। 73 76 ধারা দ্বারা করে স্যার। স্যার। এখানে কি 70 তার ভুল কোনো ধারণা অপরাধ ভুল। হবে? হবে হবে না না স্যার, স্যার। অপরাধ হবে না স্যার। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরটা কি লেখা থাকবে? আমরা কিভাবে লিখবো, ওরা কিভাবে লিখছে জানি না, আমাদের লেখা উচিত ছিল যে প্যানাল কোডের 76 ধারায় উল্লেখ করা আছে কি ঘটনার ভুল বা তথ্যগত ভুলের কথা, নাকি? জি জি স্যার। স্যার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি, এখানে উদাহরণই দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি অর্থাৎ একজন পুলিশ অফিসার, তিনি তার সরকারি দায়িত্ব পালনকালে যাকে গ্রেপ্তার করার জন্য তিনি গেছেন, তাকে মনে করে যদি অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন, এটি যদি তিনি সরল বিশ্বাসে, সৎ বিশ্বাসে করে থাকেন, তার ভুলের কারণে যদি ঘটনাটা ঘটে থাকে, তাহলে সেটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। কারণ আমি বারবার একটা কথা বলি, পুলিশ কোনো কবিরাজ না, পুলিশ কোনো দেবতা না। পুলিশকে তথ্য উদ্ঘাটন করতে হয় জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে। পুলিশ যাকে গ্রেপ্তার করতে গেছেন, তাকে তিনি যদি সরাসরি জানতেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি, তাহলে তাকেই তিনি গ্রেপ্তার করে নিয়ে আসতেন। আসলে এই ভুলটা ছিল তার অনিচ্ছাকৃত ভুল। কারণ আপনি যাকে গ্রেপ্তার করবেন তাকে গ্রেপ্তার না করে অন্য ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসবেন, এটা কিন্তু আইনে একটি অপরাধ, অন্যায় আটকের শামিল। তো আপনি এই লোকটাকে গ্রেপ্তার করলেন, এখানে আপনার অপরাধ হবে না, কারণ আপনার প্রশ্নেই বলা আছে যে খকে মনে করে গকে গ্রেপ্তার করে নিয়ে এসছেন। খকে মনে করে, এখানে ইচ্ছাকৃত কথাটি কিন্তু বলা নাই। কাছে কাছে আপনার কাছে আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, না বোঝো নাই? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, কয়ের বিরুদ্ধে একটি খুন মামলার কয়ের বিরুদ্ধে একটি খুন মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য পুলিশ কয়ের বসত ঘরে তল্লাশি চালাতে গেলে কয়ের স্ত্রী খ পুলিশকে সহায়তা না করে তাকে পালানোর সুযোগ করে দেন। অন্যদিকে কয়ের চাচা গ ককে তার ঘরে লুকিয়ে রাখেন। এখানে কার কি অপরাধ হবে? স্যার কয়ের স্ত্রীর কোনো অপরাধ হবে না। আর কয়ের 225। 12 ধারা। কি হবে এখানে? স্যার বলতে পেনাল পারবে? কোডের 212 212। ধারায় একটা অপরাধ হবে, ওই যে লুকায় রাখলি স্যার। আর হচ্ছে পেনাল 52 কোডের ধারায় ওর 52 পর ক স্ত্রীরও হয়ে যাবে। পেনাল কোডের 52 কতে বলা আছে, স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেন, স্ত্রী যদি স্বামীকে অপরাধ হবে না আশ্রয় স্যার। দেন, তাহলে সেটি আইনে অপরাধ অপরাধ হবে হিসেবে অপরাধ না। নাই। গণ্য হবে না।
তো একজন পুলিশ অফিসার তার স্বামীকে গ্রেপ্তার করার জন্য স্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন। স্ত্রী তাকে পলানোর সহায়তা করেছেন। এই সহায়তাটা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। কিন্তু তার চাচা, সে কি করেছেন? তাকে আশ্রয় দিয়েছেন। তো যে ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিবেন, তার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 212 ধারা। 212 স্যার। এখানে লিখতে হবে যে আলোচ্য প্রশ্নে কয়ের স্ত্রীর কোনো অপরাধ হইবে না, তবে কয়ের চাচা ককে আশ্রয় দান করায় পেনাল কোডের 212 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। হবে স্যার। দেখো, অনেকে দিয়ে দিছে স্ত্রীর 187 ধারায় অপরাধ। এই প্রশ্নেও লেখা আছে 187, মনে হয় কোন প্রশ্নে এখানেও লেখা আছে। এটা 212 স্যার। টোটাল 212, আর কিচ্ছু না। যাই হোক। ক তার স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1 বছরের শিশুপুত্র সহ নদীতে ঝাঁপ দেয়। জেলেরা ককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেও শিশুটি মারা যায়। এখানে নারীটির অপরাধ কোন ধারায়? 305 304-এর পর 309 স্যার। 309 আর 305 306। স্যার। সঠিক উত্তর 309/302। সঠিক উত্তর 309/302। কারণ তার মা তার মা তাকে জেনে শুনে লাফ দিয়েছে যে পানিতে পড়লে এই বাচ্চাটি মারা যাবে। বিষয়টা ক্লিয়ার? কি সব চুপ কেন? সঠিক স্যার। হচ্ছে একজন স্যার, সঠিক নারী স্যার। একজন নারী তার 1 বছরের শিশুকে নিয়ে পানিতে লাফ দিল কি জন্য? আত্মহত্যা করার জন্য। ওই শিশুটিকে নিয়ে সে আত্মহত্যা করতে পারে না। শিশুটি আত্মহত্যা কি হবে? নিজে নিজেকে হত্যা করতে হবে, বা আমার প্রয়োজনে কেউ হত্যা করবে। কিন্তু আমি যদি নিয়ে কাউকে হত্যা করে ফেলি, তাহলে এটি হত্যা, এটা খুন। কি আইনুল? জি স্যার, 302 হবে স্যার। 302 হবে না, 304 হবে স্যার। 304 হবে কেন? 304 হওয়ার তো কোনো সুযোগ নেই। সে তো জানে যে পানিতে লাফ দিলে আর সে বাঁচবে না। বুঝো নাই? স্যার, সরাসরি 302 এবং 309। বিষয়টা বুঝা গেছে? আরে স্বামীর অপরাধ হবে না স্যার? স্বামীর আবার কি হবে ঘোড়ার ডিমে? স্বামীর তো কিছুই না, স্বামীর সাথে রাগ করে, স্বামীর অত্যাচার। ও তো স্বামীর পানিতে অত্যাচার এসে তো পানিতে ঝাঁপ দিল। কিছুই হবে না এখানে। অত্যাচার কি এখানে বলা আছে? স্বামী অত্যাচার, মারছে, ধরছে, যৌতুক চাইছে, কিছু তো বলে নাই। অত্যাচার, সে মানসিক অত্যাচার করলে, লাভ দিলে কি হবে? প্ররোচনা। পেনাল কোডের 107 ধারার প্ররোচনা কাকে বলে, সহায়তা কাকে বলে, সেটা আগে বুঝতে হবে। বিষয়টাকে বুঝতে পারছো? তার বিরুদ্ধে 306 আসার কোনো সুযোগ নাই। বুঝা গেছে? স্যার, কারণ এখানে আত্মহত্যা হয়নি, এখানে হত্যা হয়েছে। হ্যাঁ, বলো। তো 305 তাহলে হবে না স্যার? 305 হবে কেন? 305 তো হলো শিশু, উন্মাদ কিংবা মাতাল ব্যক্তিকে আত্মহত্যার প্ররোচনা। এই ক্যামেরা গুলো অন করো, ক্যামেরা বন্ধ করবে না, আমি কিন্তু রিমুভ করে দেবো। স্যার ডিউটিতে। কি সমস্যা নেই, পুলিশের ডিউটি সবাই জানে, পুলিশ কিভাবে ডিউটি করে। আমার কথা কি বুঝতে পারছো? 305 হওয়ার কোনো সুযোগ নেই। জি স্যার। এত বছর পড়ার পরে 305-এর কথা আসবে কেন? স্যার ওটা কত হবে? 306 না স্যার? 306ও আসবে না। 306 আসবে কি জন্য? ওখানে মেয়েটা কি আত্মহত্যা করে ফেলছে? মেয়েটা কি আত্মহত্যা করতে পারছে নাকি? না স্যার। আর স্বামী তো তার বাচ্চাকে মারার জন্য, বাচ্চাকে কিছুই বলে নাই, স্ত্রীকে বলছে। এত কিছু ভেঙে বলার কিছু নাই। এতে মনে হয় যে তোমরা পড়া সঠিকভাবে পড়ো না। স্যার আগে একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলো। স্যার প্যানেল করে 300 দ্বারা 1 নম্বর ব্যক্তিক্রম 3 নম্বর ব্যক্তিক্রম উল্লেখ করা আছে। যদি কেউ কাউকে ইচ্ছাকৃত ভাবে মেরে ফেলে তাহলে এটা খুন। কখনো অন্য কোনো অপরাধ হবে তাহলে খুন হবে। তো খুনেই তো বলে দিলাম এখানে। কারণ তুমি মনে করো একটা বিমান থেকে বিমান হেলিকপ্টারে যাচ্ছ,
হঠাৎ করে একটা লোকের ফালাই দিলা, তুমি জানো যে হেলিকপ্টার থেকে পড়লে লোকটা মারা যাবে, তুমি একজনকে নিয়ে লাফ দিলা, সে তো আত্মহত্যা করতে চায়নি, এত ডিসকাস করার কিছু নেই। অপরাধটি 309/302, যেটা লেখছে সেটা তার বিষয়। পরবর্তী প্রশ্নে চলে আসি। ক, বিভিন্ন তথ্য সম্বলিত একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করে, পক্ষান্তরে এই ভিডিও একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর প্রতি ঘৃণা সৃষ্টি করে। এটা সাইবার নিরাপত্তা আইনের কত ধারায়? 28 স্যার। 28 স্যার। আইনুল 28 দ্বারা স্যার। কত ধারা আইনুল? সাইবার নিরাপত্তা 28 স্যার। সাইবার নিরাপত্তার 28 ধারা। 28 ধারা। তার মানে 28 ধারায় কি বলা আছে? সাইবার নিরাপত্তার 28 ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে যদি কোনো ইলেকট্রনিক ব্যক্তি কোনো মিডিয়ায় তথ্য উপাত্ত প্রকাশ করে, এখানে নাকি? জি স্যার। জি স্যার। পরবর্তী প্রশ্ন। ক নামক পুলিশের এসআই খকে তলব করেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে খ ওয়াকিবহাল, খ তলবতে হাজির হলো না। এখানে কোন ধারার অপরাধ হয়েছে যে হাজির হয়নি? 174 না? জি স্যার, 174। কিন্তু উত্তরটা কিন্তু 175 ধারা লিখতে হবে, যে সিআরপিসির 175 ধারায় উল্লেখ করা আছে। 75 অমান্য 74 শাস্তি হবে স্যার। কথাটা ওভাবে অমান্য করে লিখতে হবে, তোমাকে লিখতে হবে যে সিআরপিসির 175 ধারায় উল্লেখ করা আছে। অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে কোনো ব্যক্তি জানেন বা ওয়াকিবহাল, যেটা অর্থাৎ অবগত আছেন, এইরকম ব্যক্তিকে কোনো পুলিশ অফিসার নোটিশ প্রদান করতে পারবেন, এবং পুলিশ অফিসারের নোটিশ পাওয়ার পর সেই ব্যক্তির দায়িত্ব হবে হাজির হওয়া। যদি সে ব্যক্তি হাজির না হন, তাহলে সে ব্যক্তি পেনাল কোডের 174 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে পুলিশ অফিসারের যুক্তিসঙ্গত দাবি সত্ত্বেও ক নামক ব্যক্তি অপমৃত্যুর ঘটনা সংক্রান্তে পুলিশের নিকট সাক্ষ্য প্রদানের নিমিত্তে উপস্থিত না হওয়ায় সে পেনাল কোডের 174 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। একটা প্রশ্নের উত্তর লিখতে গেলে ওই ধারাটায় আমাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি জি স্যার। স্যার। হুদায় পেড়াপাড়ি করে লেখলে তো নাম্বার পাওয়া যাবে না। সবাই তো জানে এখানে যে এখানে উত্তরটা হলো কত ধারায়? 174। 174 ধারা। খালি 174 লিখলে হবে? কে কি হবে 174 ধারায়? তোমাকে 2 মার্ক দেওয়া হবে। কি আমার কথা কি বুঝতে পারছো? রোল, তুমি লেখছো তো সঠিক এগুলো নাকি? যাক, রোল তোমার পরীক্ষা আছে, তুমি চলে যাও, আমরা কোনো আলোচনা করব না, তুমি পড়ো। রোল, তুমি চলে যাও। তোমার উদ্দেশ্যে যে বিষয়টা হলো, সাক্ষ্য আইনের প্রশ্ন এখানে এরকম আসে নাই, সাক্ষ্য আইনের প্রশ্ন আসে নাই। সাক্ষ্য আইনের আলোকে সাক্ষ্য আইন তুমি দেখো। সাক্ষ্য আইন পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার, এরপর হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু প্রশ্ন আছে, বিশেষ করে ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করা শিশুর যে বিষয়গুলো আছে, অর্থাৎ নারী শিশুর 13 ধারা। অর্থাৎ তোমাকে যে আমি একটা সাজেশন দিয়েছি সেগুলো একটু দেখো, তুমি চলে যাও, তোমার পরীক্ষা আছে, ঠিক আছে? তুমি চলে যাও, একটু স্যার একটু পড়ো। থাকি স্যার, এই যে ধারাগুলো একটু দেখে যাই স্যার। আচ্ছা, ধারাগুলো দেখে থাকো। আচ্ছা আচ্ছা। পুলিশ হেফাজতে কোনো আসামি মারা গেলে কর্তব্যরত পুলিশ অফিসার কি কি আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে? এই প্রশ্নের উত্তরে যদি 50 মার্ক থাকে, তাও একই কথা করতে হবে। 10 মার্ক থাকলেও তাই। অর্থাৎ ইআরবি 302 এর খ, ইআরবি 302 এর খতে উল্লেখ করা পুলিশ আছে, হেফাজতে যে আসামি মৃত্যুবরণ পুলিশ করে হেফাজতে কোনো আসামির মৃত্যু ঘটলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবেন। তো প্রথমে বলা আছে যে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে থানার যিনি দায়িত্বে থাকবেন তিনি তাৎক্ষণিকভাবে মৃত্যুর বিষয়টি সংক্রান্তে কাকে জানাবেন?
ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং নিজেই সিআরপিসির 174 ধারা অনুযায়ী মৃত ব্যক্তির সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য অগ্রসর হবেন বা প্রস্তুত করবেন এবং বিষয়টি দ্রুততম পন্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। বিষয়টা আমার কথা বুঝছো কিনা? এরপর জি স্যার। ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য উপস্থিত হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার তার সুরতাল প্রতিবেদনটা ওই ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবেন এবং ম্যাজিস্ট্রেট যখন সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন তিনি তার সুরতাল প্রতিবেদনে সহায়তা করবেন। আর জিডি করব না, এ করব না, সে করব না। থানার যে কোনো ঘটনা আসলে জিডি করতে হয়, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো এই ধারা সেই ধারা, ঘোড়ার ডিম কিচ্ছু নাই। আপনি ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন, কোনো ধারা না, ওখানে তো বলাই আছে ঘটনার সংক্রান্তে, অর্থাৎ 302 এর খতেই বলা আছে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এগুলো যেন ভুল না স্যার হয়, এটা কি এই প্রশ্ন কিন্তু আমি তোমাদের কতবার পরীক্ষা নিয়েছি এবং বলেওছি, নাকি না বলি নাই কোনটা? একবার কমন প্রশ্ন স্যার। কমন টমন বুঝি না, কিন্তু কয়বার পড়াইছে আইনুল? স্যার চলতেই আছে প্রতিদিনই। আচ্ছা, এখানে থানায় রক্ষিত সম্পত্তি রেজিস্টার এবং কোর্টে রক্ষিত মালখানা রেজিস্টার রক্ষণাবেক্ষণের পদ্ধতি, জব্দকৃত উদ্ধারকৃত মালামাল নিষ্পত্তিকরণের বিষয়ে আলোচনা করুন। এখানে থানার সম্পত্তি রেজিস্টার, যদিও আমরা থানায় মালখানা বলে থাকি, এটা শব্দ উচ্চারণটা ভুল। থানা হবে সম্পত্তি রেজিস্টার বা প্রপার্টি রেজিস্টার যেটাকে আমরা বলি। আর মালখানা শব্দটা ব্যবহার হয়ে থাকে আদালতে অর্থাৎ কোর্টে। তো থানায় যে সম্পত্তি রেজিস্টার থাকে সেটি হলো পিআরবি 379, আর কোর্টে যে মালখানা রেজিস্টার থাকে সেটি হলো 526-এর পর। 526, কটা নাই, 526। তো 526। একটা হলো থানায় আর একটা হলো কোর্টে। আচ্ছা, ভালো কথা। এখানে উভয় রেজিস্টার রক্ষণাবেক্ষণ করে থাকেন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার ব্যক্তি। সেখানে বিভিন্ন রকমের আলামত, বিভিন্ন রকমের উদ্ধারকৃত মালামাল বা হেফাজতে রাখা মালামালের বিবরণ সেখানে উল্লেখ করা থাকে। ভালো কথা, এটা লিখতে হবে অনেকগুলো। এখন প্রশ্ন হলো উদ্ধারকৃত মালামাল নিষ্পত্তিকরণের বিষয়ে আলোচনা করুন। উদ্ধার করা যে সকল মালামাল উদ্ধার করা হয়েছে এই সম্পর্কে নিষ্পত্তির ধারা কত? নিষ্পত্তির ধারা কত? 523, 24, 25 সিআরপিসি। কি কোনটা কোনটা ধারা হবে? সিআরপিসির 523, 24, 25। অর্থাৎ এই উদ্ধারকৃত মালামাল কিভাবে আদালত নিষ্পত্তি করবেন এই সম্পর্কে আলোচনা করেছে সিআরপিসি 23, 24 এবং 25। যার কোনো ধারাগুলো আলোচনা করলাম। হেফাজতে গৃহীত চোরাই মালের বিষয়ে পরবর্তীতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা বর্ণনা করুন। হেফাজতে গৃহীত চোরাই মালের বিষয়ে অলরেডি আমরা হেফাজতে গৃহীত মানে নিয়ে ফেলেছি, সেখানে আর সিআরপিসির 550 ধারা আসার কোনো সুযোগ নেই। না আছে আইনুল? না স্যার, হেফাজতে নেওয়াই হয়েছে। তাহলে হেফাজতে গৃহীত চোরাই মালের সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই এই হেফাজতে গৃহীত চোরাই মাল সম্পর্কে আমরা জব্দ তালিকা এবং এই মালামাল সহ থানার যিনি সম্পত্তি রেজিস্টার রক্ষণাবেক্ষণকারী তার নিকট আমরা হস্তান্তর করব নাকি? এবং তিনি সিআরপিসির 523 ধারা, 523-1 অর্থাৎ 523-1 ধারা অনুযায়ী তিনি কি করবেন? এই মালামাল সম্পর্কে আদালতকে অবহিত করবেন। আমার বিষয় কি বুঝতে পারছো? জি স্যার। এবং আদালত একই জিনিস দুটো আসছে 523, 24, 25 ধারা অনুসরণ করে এই মালামালগুলো নিষ্পত্তি করবেন। কি আইনুল, আমি কি ভুল বললাম? না স্যার, ঠিক আছে স্যার। বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন? এর করে কি 75 অবস্থা? ধারা স্যার। হ্যাঁ হ্যাঁ,
এর করে 75 ধারা স্যার। তোমার লাভ দিয়ে বলা লাগবে না, মিয়া। পরীক্ষার প্রশ্ন আসছে, যেটা বলি সেটা আগে শোনো, ঘোড়ার ডিম। এখানে প্রশ্নটা আসছে, বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন। দ্বিতীয়ত, কি অবস্থায় এবং কোন আইনে বর্ধিত দণ্ড প্রয়োগ করা যায়। আচ্ছা, তাহলে প্রথম হলো 75 ধারায় বলা আছে বর্ধিত দণ্ড কাকে বলে, পেনাল কোডে। সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই পেনাল কোডের দ্বাদশ এবং সপ্তদশ, অর্থাৎ 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়, এই দুই অধ্যায়ে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এই সকল কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি 3 বছর বা ততোর্ধ্ব মেয়াদের কোনো সাজা ভোগ করিবার পর পুনরায় আরেকটি অপরাধ করেন ওই অধ্যায়ে, যার শাস্তি কিনা 3 বছর বা ততোর্ধ্ব, সেক্ষেত্রে আদালত ওই আসামিটাকে যে অপরাধটি করেছে সেই অপরাধে যে বর্ণিত ধারা আছে, দুঃখিত, বর্ণিত ধারা আছে, এই ধারার যে শাস্তি আছে সে শাস্তি প্রদান না করে বর্ধিত আকারে শাস্তি প্রদান করে। পেনাল কোডের 75 ধারা কি অবস্থায় দেওয়া যায়, এই এগুলো আদালতের কিছু কার্যক্রম আছে আদালতের এখানে। আচ্ছা, এই পুরো প্রশ্নের উত্তরটাই সিআর পেনাল কোডের 75 ধারা। কিশোর অপরাধী কাকে বলে? কিশোর অপরাধী কাকে বলে, এটি হলো অপরাধ বিজ্ঞানের প্রশ্ন। অর্থাৎ শিশু কিশোররা যে সকল অপরাধ করে থাকে, অর্থাৎ কিশোর অপরাধী। কিশোর অপরাধী বলতে ওই অপরাধীকে বোঝায় যারা যারা যাদের এখনো মানসিক ভাবে পরিপক্ক হয়নি, যাদের এখনো অপরাধ করার মতো মানসিকতা তৈরি হয়নি, এই ধরনের অপরাধীদেরকে কিশোর অপরাধী বলা হয়। এটার কোনো ধারা নেই, সব জায়গায় ধারা খোঁজা যাবে না, এটা অপরাধ বিজ্ঞানের প্রশ্ন। আচ্ছা, শিশু এবং কিশোরদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া মামলার বিচার পদ্ধতি বর্ণনা করুন। এটা কত ধারা আইনুল? স্যার শিশু আইনে স্যার 15 আর 15 ক। 15 এবং 15 ক। আচ্ছা, আর কোন ধারা আছে, বিচার পদ্ধতি আছে যে? বিচারপতি 33 হবে স্যার, 16 33। দেওয়া যায় স্যার, এবং হ্যাঁ, 33 সাজার ক্ষেত্রে। 33 34 হবে স্যার। কি জন্য 33 34 হবে? সাজার ক্ষেত্রে স্যার। বিচার পদ্ধতির কথা বলছে, কিভাবে তার বিচার করতে হবে। এখানে 32 ধারা আসবে নাকি? কি আইনুল, কোন ধারা আসবে? 16 17 হবে স্যার। 15 15 ক, 16 17 শোনো, এবং এখানে 33 এই স্যার। জন্যই তো সমস্যা, দু একটা প্রশ্ন তো কঠিন হবেই, তাই না? শোনো, আমরা একটু ভালো করে দেখি, তারপরে আমরা কথাটা। শিশু আইন। স্যার 15 সরাইবেন কত? স্যার এটা কি লেখছে? হ্যাঁ বাবা, 15তে তো আছেই, 15তে তো হবেই এখানে। 15তে বলা 30 আছে, দেখো, অনুসন্ধান 25। প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন পৃথকভাবে আমলে গ্রহণ। আচ্ছা, এখানে বলা আছে ফৌজদারি কার্যবিধি আপাতত বলবৎ, যাই কিছু থাকুক না কেন পৃথকভাবে আমলে গ্রহণ করতে হবে। মামলার বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর, এই 15 ক এবং 15। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, অনুরোধ। 15 এবং 15 ক। পরবর্তী যে প্রশ্নটি আসে, আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণ পদ্ধতি বর্ণনা করুন, এক্ষেত্রে পুলিশ রিপোর্টের বৈশিষ্ট্য উল্লেখ করুন। কত ধারা আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণ? 54 ধারা স্যার, 54। চুয়ান্ন। কি বলা আছে না, বয়স নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে? কি রোল আইনুল? স্যার শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে? অপরাধের দিন থেকে স্যার বয়স।
আরে বাবারে, তোমাদের তো এই জন্য বললাম এত সহজ মনে করো না পড়াশোনা। এটা 21 ধারার প্রশ্ন। 20 ধর। 20 হলো বয়সের প্রাসঙ্গিক তারিখ। এখানে যে কথাটি বলেছে যে আচ্ছা, শিশুর বয়স নির্ধারণ পদ্ধতি বর্ণনা করুন। কিভাবে নির্ধারণ করবেন? তো বয়স নির্ধারণের 20 ধারা আসবে। এরপরে অনুমান বয়স নির্ধারণ 20 এবং 21 দুটাই লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? 20 ধারায় বলছে আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই কিছু থাকুক না কেন, শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে ঘটনার তারিখ থেকে শিশুর বয়স নির্ধারণ করতে হবে। আরেকটা কথা বলছে যে কোনো অপরাধের দায়ে কোনো শিশু অন্য কোনো কারণে শিশু আদালতে সাক্ষ্য প্রদানের ব্যতিরেকে, অর্থাৎ সাক্ষ্য প্রদানের উদ্দেশ্য ব্যতিরেকে আনয়ন করা হলে, শিশু আদালতের নিকট শিশু বলিয়া প্রতীয়মান না হলে উক্ত শিশুর বয়স যাচাই এবং আদালতের প্রয়োজনীয় তদন্ত শুনানির জন্য গ্রহণ করবেন। এখানে কি বলছে? শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে এখানে কি বলছে যে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে কোন কোন দলিলগুলো দেখবেন? কেন? না স্যার, স্যার হ্যাঁ, 2021 তো আইনের সংঘাতে জড়িত শিশুর ক্ষেত্রে হচ্ছে, আইনের কিছু লাগবে না, সংস্পর্শে এখানে শিশু প্রশ্ন যে- আমি বলি তোমারে, আইনের সংস্পর্শে আসা। জি স্যার, এই ভিকটিম বা আইনের, সাক্ষী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইনের সংস্পর্শে শিশু হলে স্যার ভিকটিম বা সাক্ষী। হ্যাঁ, ভালো কথা। তার বয়স নির্ধারণের ক্ষেত্রে কি করলো তুমি? বয়স, এটা কি আমি স্যার ওই যে 44-এ যে 3 আছে স্যার, সাইড না সাইড না দ্বারা আছে। না, আরে বাবা, ওগুলা কোথায় হবে না। এখানে এই জিনিসটাই তো কিন্তু বিষয়। 2021 যে আইনের সংঘাতে জড়িত শিশুর ক্ষেত্রে স্যার, যে অপরাধী। আমি বলি তোমাকে, এখানে আইনের সংস্পর্শে আসা শিশু এর বয়স নির্ধারণ পদ্ধতি বহন। আইনের সংস্পর্শে শিশু কোন ধারা বলা আছে? এখানে আছে তো, আইনের সংস্পর্শে আসা শিশুর প্রতি পুলিশের পদক্ষেপ কি? 2-এর সাইড দ্বারা স্যার। 2-4 না, টোটালি বলাই আছে একটা আইনের আমি এটা 54 ধারায় আছে স্যার, 54 ধারায়, 53 আর 54। 53 এবং 54 না, আমি 54। দেখি। এটা আমার আমার মনে নাও থাকতে পারে, আমি দেখে নিই। শোনো, এখানে 53 ধারায় বলছে আইনের সংস্পর্শ শিশু সম্পর্কে অবহিত করিবার তারিখ, আর শিশুর বিশেষ ব্যবস্থা সুরক্ষা। আমরা বললে হবে না, শিশুর পিতামাতা ইত্যাদি তথ্য প্রাপ্যতা সাপেক্ষে পর্দার আড়ালে ইত্যাদি শিশুর বিরতি নো। এখানে প্রশ্ন অনুযায়ী তার বয়স নির্ধারণের ক্ষেত্রে 20 এবং 21 ধারাই এখানে প্রযোজ্য। যতই আমরা বলি না কেন, এখানে কথাটা কি বলা আছে 20 এবং 21? 20 এবং 21 কি বলা আছে? আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই কিছু থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য চুপ পূরণ করো, করতে অপরাধ সংগঠনের তারিখ থেকে আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণ পদ্ধতি আলোচনা করব। কিভাবে করব আমরা? কি? স্যার 20 ধারা আর 21 ধারা ঠিক আছে। ঠিকই আছে স্যার, 20 আর 21 হবে স্যার। তাহলে এই ধারার অধীনে শিশু আদালত কর্তৃক উদ্ঘাটিত কোন শিশুর প্রকৃত বয়স এর উদ্দেশ্য শিশুর প্রকৃত বয়স বলিয়া গণ্য হবে। পরবর্তীকালে বয়স প্রমাণিত হলে তাকে শিশু আদেশ বা রায় অকার্যকর বৈধ হইবে না। রেখাছে রে। তাহলে উত্তরটা হলো 20 এবং 21। তো এত তাড়াতাড়ি, যদিও পুস্তক সহ, অনেকে না দেখে উত্তর দিতে পারবে, আবার কেউ দেখে উত্তর দিতে পারবে না। জামিন পাওয়ার ক্ষেত্রে অভিযুক্তের আইনগত অধিকার কি কি? এটা কথাতে বলা আছে? 496 স্যার, 10 তারিখের জন্য।
496, অর্থাৎ জামিনযোগ্য অপরাধে জামিন দিতে হবে, তো নাকি? সঠিক স্যার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন প্রদানের এখতিয়ার সীমাবদ্ধতা সমূহ আলোচনা করুন। কোন ধারা? এটা 496 497 স্যার। 497। সীমাবদ্ধতা কোন কথা বলা হয়েছে? অর্থাৎ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এরকম ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে তিনি জামিন দিতে পারবেন জামিন না, দিতে তাই তো পারবেন না। নাকি? সঠিক স্যার। আর 497-তে বলেছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছে জামিনের অযোগ্য অপরাধে, কিন্তু সে ব্যক্তিটা নারী, শিশু, অতিবৃদ্ধ বা শারীরিকভাবে অনুপযুক্ত সেই ব্যক্তি, এই ব্যতীত, এইটা হলো তার সীমাবদ্ধতা, নাকি? আচ্ছা, বাংলাদেশের সাম্প্রতিককালে তরুণ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ কি? এই প্রবণতা রোধ করতে পুলিশের করণীয় সম্পর্কে আলোচনা করুন। এটা কত ধারার প্রশ্ন? কি? এটা 21 মাদকদ্রব্যের স্যার। 20 ধারা স্যার। 20 ধারায় কি 21। বলা আছে? প্রতিরোধমূলক ব্যবস্থা, নাকি? জি স্যার। কিন্তু সবগুলো ধারা হবে না, হ্যাঁ। 20 ধারা দেয়া যাবে, কিন্তু এখানে কিছু কিছু নিজের অর্থাৎ তোমার অভিজ্ঞতার আলোকে লিখতে হবে, অর্থাৎ তোমার মেধার আলোকে এটা লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? অনেকেই এগুলোর মধ্যে ভুল লিখছে আবার। গুরুতর আঘাত কাকে বলে? আমরা জানি গুরুতর আঘাত বলতে পেনাল কোডে 320 ধারায় গুরুতর আঘাতের উদাহরণ দেয়া আছে 320-এ। কোন কোন অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে না? এটা কোথায় গণ্য হবে? কোন কোন অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে? পেনাল কোডে কত ধারায় লেখা আছে? 200। 300 যে 4টা ইয়ে আছে স্যার। আচ্ছা, নো, কোন কোন অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে? 200 এর উপর 3টা ব্যাখ্যা হবে স্যার। হ্যাঁ, এটাই। খুন রাষ্ট্রদ্রোহিতা কি? বলে গণ্য, কি হয়েছে, ইমরান? বললাম স্যার কোন কোন অপরাধ খুন বলে গণ্য হবে স্যার, নরহত্যা, এটা প্রশ্ন করছিল স্যার। এখানে বলছে কোন ধরনের নরহত্যা খুন বলে গণ্য হবে, অর্থাৎ কোন ধরনের নরহত্যা খুন বলে গণ্য হবে। এটা উদাহরণ কোথায় দেওয়া আছে? 299-তে না? না স্যার, 299 না স্যার, এটা 300 দ্বারা আছে স্যার। 4টা ব্যাখ্যা আছে, এক্সক্লুসিভ আছে 4টা। আর হুম, পাঁচটা ব্যতিক্রমের 1 নম্বর ব্যতিক্রমের 3টা ব্যতিক্রম আছে কোন বলে গণ্য হবে, টোটাল 7টা ক্ষেত্রে কোন বলে গণ্য হবে। না, বোঝা যায় ওখানে। ওখানে বলা হয়েছে এগুলো খুন বলে গণ্য হবে না সরকারি দায়িত্ব পালনকালে। আত্মহত্যা যে করেছে এটা খুন বলে গণ্য হবে না, অপরাধজনক নরহত্যা বলে গণ্য হবে। কিন্তু প্রশ্নটা হলো অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে, সেটি জি দুইশো স্যার, কোন নিরানব্বই বলে ভালো করে 5টা পড়ে দেখো। ব্যতিক্রমে গণ্য বাবা, হবে না দরকার নেই, কিন্তু। তর্কে যাওয়ার কোনো দরকার নাই। 299 সুন্দর করে পড়ে দেখো, ঠিক আছে? 299-তে অনেক কিছু আছে, হ্যাঁ। এখানে শুধু ওই দেখলে হবে না। অপরাধজনক প্রাণহানি, একটি কূপের মধ্যে আড়াআড়ি ভাবে বাঁশের ইঞ্চি আছে, অপরাধজনক প্রাণহানির অপরাধ করেছে। ঝোপের মধ্যে মুরগি মারা ইত্যাদি। এই জায়গায় ব্যতিক্রম দেয়া আছে। সেখানে এই 300 ধারায় যে বলা আছে ব্যতিক্রমটা, ওই ঘটনাটা এখানে বলা আছে যে এই ধরনের ঘটনাটি কখনোই অপরাধজনক নরহত্যা বলিয়া গণ্য হইবে না। বুঝতে পারছো? 300 ধারায় যে আছে, কিন্তু এই অপরাধজনক নরহত্যার কথাটি কোত্থেকে আসছে? 299 ধারার থেকে আসছে, নাকি? তো এই উদাহরণটা কিন্তু 300 ধারার মধ্যে উদাহরণ আছে, কিন্তু এখানকার উত্তরটা হবে 299 ধারায়, যে সকল ক্ষেত্রে, যেমন পার্থক্যের মধ্যে বলা আছে যে আহ সকল খুনই অপরাধজনক নরহত্যা, কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, এরকম কথা আছে না একটা? স্যার আছে নাকি?
এখানে ওই 300 ধারার যে উদাহরণ, 300 উদাহরণে ওই কথাটা ঠিক আছে, কিন্তু মূলত এখানে কোন কোন অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে। ঘটনাটা অপরাধজনক নরহত্যা, কিন্তু এটা খুন বলে গণ্য হবে। এটা কোন ধারা লিখবো আমরা, আইনুল? 299 না 300? 299 ব্যাখ্যা তিনটা হবে স্যার, এবং 300 ধারার যে 4টা উদাহরণ আছে স্যার, এই 4টা উদাহরণও হবে। 300 ধারার 4টা উদাহরণ হবে 100%। আর এই আচ্ছা, 4টা আমরা দেখি। উদাহরণে নরহত্যাকে খুন বলে আরে এত অপরাধ হবে। কথার দরকার কি, আমরা তো নিজেই পারি, আমরা উত্তর সমাধান করতে পারি না? আমরা তো নিজেই পারি, এত আমাদের কি সমস্যা হলো? আমরা এখানে আসি। এই যে 300 ধারা, 300 ধারার মধ্যে যে উদাহরণ আছে, সেখানে কি বলছে? এখানে প্রথম বলা আছে ব্যতিক্রম 1, অপরাধজনক প্রাণহানি খুনের শামিল হইবে না যদি মারাত্মক ও আকস্মিক প্ররোচনার ফলে, অর্থাৎ অপরাধজনক প্রাণহানি খুন হইবে না, এটা খুন বলে গণ্য হবে না। আচ্ছা, আমরা চলে আসি। প্ররোচনা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আইনসম্মত প্রয়োগ করার অনুষ্ঠিত সকল ক্ষেত্রে হইতে পারিবে না, স্যার এটা এটা কি? তাহলে কোনটা হবে স্যার? আর বাবা রাখো, এত ব্যস্ত হয়েছে কেন? ঠিক আছে। সব তো বুদ্ধিজীবী এসে হাজির হয়েছে। এখানে আমরা আসি, খুনের তো একে তো দেখতে হবে, বইয়ের মধ্যে তো অনেক কিছুই আছে, হুট করে একটা আমার দিলে তো হবে না। কে? আমরা এখানে যে কথাটি ব্যতিক্রম, অপরাধজনক প্রাণহানি খুনের শামিল হইবে না, সরল মনে এখানে খুনের শামিল হইবে না। আর এখানে বলছে যে এটি খুনের শামিল হইবে, তাহলে আমি কোনটা দেখবো? কি আইনুল, আমাকে কোনটা দেখতে হবে? হ্যাঁ, আমার বইয়ে তো আবার উদাহরণ বেশি। আর 300 ধারার 4টা ব্যাখ্যা আছে, 4টা ব্যাখ্যা লিখতে হবে। আরে বাবারে, 300 ধারা 4টা ব্যাখ্যা, 4টা ব্যাখ্যায় বলতেছে এটা খুন হবে না, এটা অপরাধজনক প্রাণহানি হবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমাদের প্রশ্ন যেটা আসছে, যে অপরাধজনক প্রাণহানি কখন খুন বলিয়া গণ্য হইবে? আমার কথা কি বুঝতে পারছে না বোঝো নাই? স্যার এখানে ব্যাখ্যা আছে 4টা স্যার, ব্যতিক্রম আছে 5টা স্যার। 300 ধারা ব্যতিক্রম আহা, 5টাতে শুরু হবে। এই শোনো, তুমি আবার জিনিসটা ভেজাল করতেছো। একটা জিনিস, এখানে যে 4টা ব্যাখ্যা দেয়া আছে দেখো, 300 ধারায় ব্যতিক্রম আছে, 5টা আছে ব্যতিক্রম, আর ব্যাখ্যা হলো 4টা দেয়া, তাই না? তৃতীয় চতুর্থ দেখো কি বলা আছে, খুন সব ক্ষেত্রে ব্যতিক্রম নির্দেশন করা হয়েছে, যে সকল ক্ষেত্রে ব্যতিক্রম ব্যতীত সকল অপরাধজনক প্রাণহানি খুন হইবে সে ব্যক্তি দ্বারা মৃত্যু সংগঠিত হয়, যে কাজটি মৃত্যু সংগঠনের জন্য করা হয়েছে। যদি কাজটি, এখানে টোটাল উত্তরটা হবে 300 ধারা। বিষয়টা ক্লিয়ার আইনুল? 300 যে 4টি উদাহরণ আছে, এই 4টি উদাহরণ হবে, অর্থাৎ এই ধরনের কাজটা অপরাধজনক প্রাণহানি হিসেবে গণ্য হইবে না। রাষ্ট্রদ্রোহিতা কি? রাষ্ট্রদ্রোহিতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত মামলা। এই সাউন্ড বন্ধ করো। রাষ্ট্রদ্রোহিতা কি? রাষ্ট্রদ্রোহিতা ধারা কত প্যানেল কোডের? 124-এর ক স্যার। 24-এর ক। 124 ক। রাষ্ট্রদ্রোহিতা ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত মামলা রুজু ও তদন্ত সম্পর্কে আলোচনা করুন, তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন। এটা কোন ধারার প্রশ্ন আইনুল? একশো ছিয়ানব্বই 196 স্যার, সিআরপিসি তোমার 196 এবং তদন্ত প্রক্রিয়া স্যার। আচ্ছা, কিসের তদন্ত? তোমাদের এই জন্য সমস্যা। তদন্ত আছে তো স্যার ওই শোনো, প্রশ্নটার সাথে। সিআরপিসির 196 কি ধর্মীয়? মামলা রুজু স্যার, মামলা তাহলে রুজু। সিআরপিসির 196 ধারা কি বলা আছে বলো? সিআরপিসির ওখানে 196, রাষ্ট্রদ্রোহিতার কথা বলা আছে, ধর্মীয়
তোমার কথায় তো আর কাম হবে না। সিআরপিসির 196-তে বলা আছে রাষ্ট্রদ্রোহিতার মামলা কিভাবে গ্রহণ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ বিভিন্ন রকমের মামলা কিভাবে হবে আমরা না দেখে তো কোনো লাভ হবো না। আমার কথা বুঝতে পারছো? সরকার এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অফিসারের আদেশ বলে নালিশ ব্যতীত রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ, ভালো কথা, সেখানে কোন কোন ধারা আছে দেখো তুমি। পেনাল কোডের 108, 153, 294, 295 ক, 200 দণ্ড অপরাধ আমলে আনিবেন না। শোনো, সাইবার নিরাপত্তা আইনের প্রশ্ন এটা। এই প্রশ্নটা এরপর হলো অপরাধ নোটবুক, অর্থাৎ অপরাধ ভিসিএনবি আর কি, যেটা গ্রাম অপরাধ নোটবুক, এটা তো সবাই আমরা জানি। খতিয়ান পরিদর্শন বই 380, ডাকাতি মামলার ফ্লোচার্ট, এটা বাস্তব অভিজ্ঞতার উপরে ডাকাতি মামলার ফ্লোচার্ট এই সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্সের তদন্ত নির্দেশিকাতে এটা উল্লেখ করা আছে। ধর্ষণ মামলা তদন্তকারী কর্মকর্তা কি কি বস্তুগত মেডিকেল সাক্ষ্য গ্রহণ করবেন, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি এবং আলোচনা করুন। এটি টোটালি আসছে হলো তোমার অপরাধ বিজ্ঞানের প্রশ্ন, এবং এটি ওই তদন্ত সহায়িকা যেটা পুলিশ হেডকোয়ার্টারে সেখান থেকে আসছে। এটা কি বুঝতে পারছো? তাই বলে ধর্ষণ সংক্রান্ত মামলা 9-1 ইত্যাদি দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে বাস্তব অভিজ্ঞতা যে ধর্ষণ মামলা তদন্তকারী কর্মকর্তা কি কি বস্তুগত সাক্ষ্য মেডিকেল সাক্ষ্য গ্রহণ করবেন। তো বস্তুগত সাক্ষ্য ঘটনাস্থলে যে সকল আলামত আছে কিংবা পরিধেয় কাপড় চোপড় ইত্যাদি বস্তুগত সাক্ষ্য। আর মেডিকেল পরীক্ষা তার তো 32 ধারা অনুযায়ী বলা হয়েছে তাকে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করতে হবে। এখানে ডিএনওটা 32-এর কটাও আসবে এখানে। সাক্ষ্য সংগ্রহের পদ্ধতি, এই পদ্ধতিটা সম্পর্কে বলা হয়েছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে যে একটা অপরাধ তদন্ত নির্দেশিকা আসছে আছে না, জি স্যার। সেখানে আসছে। আচ্ছা, পর্নোগ্রাফির উপাদান সংরক্ষণ সংক্রান্ত অপরাধের তদন্ত, তল্লাশি ও জব্দের ক্ষেত্রে পুলিশ অফিসারের ভূমিকা, এটা কত ধারা আইনুল? 5 5 6 আর স্যার। 6 স্যার। 5 আর কত? 6 স্যার, 6 6। স্যার। 5 6, গুড। দাঙ্গা নিরীক্ষণ, নিরীক্ষণ কত পিআরবি? 300, 336। 43। 336, শুধু 336। 36 হবে। 336 স্যার। হ্যাঁ, রাজসাক্ষী তো আমরা 337 জানি, তাই না? যাক, মোটামুটি প্রশ্ন যেগুলো আসছে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করব না। তো তোমাদের কাছ থেকে মতামত, এই যে পরীক্ষার প্রশ্ন আসলো, হয়তো আমাদেরও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, কারণ ভুল নিয়ে আমাদের সংসার। তো এই যে বিষয়গুলো আছে, প্রশ্ন কিন্তু সহজ, কিন্তু প্রশ্নগুলোতে পেঁচানো আছে, এই তো নাকি আইনুল? জি স্যার, পেশা স্যার। জি স্যার, সঠিক স্যার। তাহলে আমরা সেভাবেই প্রস্তুতি নেব, এই তো নাকি? একটু বুঝতে হবে স্যার প্রশ্নগুলো, তাইলেই মনে পড়ে যাবে সব। কি কিছু বলবা? কিছু বলবা কেউ? আর ওই সাইবারের তদন্ত, তদন্ত কি সাইবারের ওইটাই হবে স্যার? বাবা, লাস্ট এটা 2-0। শোনো, একটা প্রশ্ন এভাবে হবে না, এটা আমাকে দেখতে হবে। ওই 196 দেখতে গেলে আমাকে আরো বই আছে আবার দেখতে হবে, কারণ এখানে প্যানাল কোডে কোনো তদন্ত প্রক্রিয়ার কথা বলা নেই। প্যানাল কোডে কিভাবে একটা মামলা তদন্ত, আর তদন্ত পদ্ধতি নাই। যদি তদন্ত পদ্ধতি হয় তাহলে তো আমাকে সিএনপিসির 167 ধারায় আসতে হবে, কতদিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে, নাকি আইনুল? জি স্যার, ওই সিআরপিসির মামলা, সাধারণ মামলা যেভাবে তদন্ত হয়, স্যার এটা মানে এইভাবেই লিখতে হবে স্যার। এটা আসলে সত্যি কথা বলতে কি, এই প্রশ্নকর্তা প্রশ্ন করতে গিয়ে ওই ডিজিটাল মাধ্যমের কথাটা উল্লেখ করতে পারে, এটা হলো বড় জিনিস। বুঝতে পারছো? কারণ সঠিক স্যার। কারণ এই সাইবার নিরাপত্তা আইনে কিন্তু বলা হচ্ছে কোন কোন অপরাধগুলো আমলযোগ্য আছে না?
আছে নাকি সাইবার নিরাপত্তা আইনে? কথা আসে নাই স্যার, বাইরে গেছে। সাইবার নিরাপত্তা আইনে কোন কোন অপরাধগুলো আমলযোগ্য, কোন কোন অপরাধগুলো আমলের অযোগ্য সেখানে কিন্তু লেখা আছে, জানো তো নাকি? আছে স্যার। ঠিক আছে স্যার। তো যে অপরাধগুলো, এই রাষ্ট্রদ্রোহী অপরাধগুলো কিন্তু আমলের অযোগ্য, জানো তো সাইবার নিরাপত্তা আইনে? কি বোঝো কিনা? সঠিক স্যার। তাহলে আমলের অযোগ্য অপরাধের সংক্রান্তে মামলা রুজুর ক্ষেত্রে কি আদালতের আদালতের কার্যক্রম না? আদালতের নির্দেশ ছাড়া তো মামলা হবে না। জি স্যার, আদালতের আদালত কার্যক্রম। আদালত এই অভিযোগটা গ্রহণ করার পর পুলিশকে তদন্তের নির্দেশ দিবেন। আর তদন্তের নির্দেশ দিলে পুলিশ সাইবার নিরাপত্তা আইনে অন্যান্য মামলার ন্যায় তদন্ত করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। একটা বিষয় তো এই জন্য না দেখে বলা যাবে না। তবে রাষ্ট্রদ্রোহিতার কথা যেহেতু বলা আছে, রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত মামলা রুজুর পদ্ধতি সিআরপিসির 196 আমরা ধরে নেব। কিন্তু এখানে এই তদন্ত পদ্ধতি যেহেতু আমাদের ঝামেলা সৃষ্টি করে দিয়েছে, আমরা কোথায় যাবো আইনুল? আমার তো মনে হয় স্যার সাধারণ মামলা তদন্তের এরকমই লিখতে হবে। তারপরে আমরা দেখি। ঠিক আছে, কার কিছু বলার না থাকলে শেষ করে দেবো। হ্যাঁ, কালকে সকালে আমরা ক্লাস নেব না। কালকে সকালে কোনো ক্লাস হবে না, কালকে যথাযথ হবে আগামীকাল রাত্রে ক্লাস হবে। ঠিক আছে, যার সময় যেটা সে সময় ক্লাস হবে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার এই স্যার মাদক আমার ওই যে মাদক এই আরিফ কি বলবা বলো? স্যার এই মাদকের ভয়াবহতা রোধ করবে স্যার, এই প্রশ্নটা একটু ভালো বুঝিনি স্যার। এটা আমার বোঝারও কিছু নেই, মাদকের সবকিছু নিজের বুদ্ধিমত্তা লিখতে হবে। কি কাজ করলে মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধ সংগঠিত হবে না, আইনে যেভাবে লেখা আছে, অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করার কথা তাকে যদি গ্রেপ্তার করা হয়, যারা অর্থদাতা, যারা মদতদাতা, যারা যোগানদাতা কিংবা যারা অপরাধী, তাদেরকে প্ররোচনাদাতা, তাদেরকে গ্রেপ্তার করে যদি আমরা আদালতে পাঠাই, তাহলে তো অপরাধ এমনি কমে যাবে নাকি আইনুল? জি স্যার, এবার সাথে লিখতে হবে। যাই হোক, কারো কিছু বলার আছে আর? স্যার ওই যে আমি বলতে চাইছিলাম যে সে প্যানাল কোডের 304-এর ক এবং খ, এইটা যে দুইটা ই লাগছে, এই কথা দুইটা আমি বুঝতে পারিনি। নরহত্যা নহে, অপরাধ যেন নরহত্যা নহে। খুন হবে, অর্থাৎ এখানে পেনাল কোডের 300 ধারার মধ্যে 4টা উদাহরণ দেয়া আছে। এই ধরনের ঘটনাগুলো এই ধরনের ঘটনাগুলো অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হইবে না, তাহা খুন হিসেবে গণ্য হইবে। বিষয়টা বুঝতে পারছো? আর ব্যতিক্রম হলো 5টা। খুনের উদাহরণ দেয়া আছে 4টা, আর ব্যতিক্রম হলো 5টা। কি আইনুল ঠিক আছে? জি স্যার। আমি স্যার আমি বলছি 304-এর ক আর খ, 304-এর ক খ। 304-এর ক হলো অবহেলা জনিত কারণে মৃত্যু। 304-এর ক নির্মাণ সামগ্রী পরে হতে পারে, ডাক্তারের চিকিৎসার অবহেলা হতে পারে। বুঝতে পারছো? আর 304-এর খ হলো রোড অ্যাক্সিডেন্ট ছিল, যেটা এখন নাই। বিষয়টা বুঝতে পারছো? স্যার ওখানে নরহত্যা নহে, তাহলে কি ওই হত্যা? নরহত্যা নহে, জি স্যার। তাহলে এই নরহত্যা নহে না, এটা হলো খুন হইবে না। পেনাল কোডের নরহত্যা নহে তার মানে হচ্ছে এটা হত্যা। বুঝতে পারছো? জি স্যার। মাঝ রাস্তায় একটা প্রশ্ন বললে তো আর হবে না, প্রশ্নের প্রথম থেকে না বললে কিছু বোঝা যাবে না। যাই হোক, আমরা শেষ করি। তো কালকে সকালে আমরা কোনো ক্লাস নেব না, কালকে রাতে যথাযথভাবে 9টা এবং 10:30 দুটায় ক্লাস হবে। সবাই ভালো থাকো। কিছু বলবা ফারুক? শোনো, এই যে প্রশ্ন ঠিক আছে। আসছে, এই প্রশ্ন আমার এএসআই রা পরীক্ষা দিলেও পাশ করবে, যারা আমার কাছে ক্লাস করছে। সকল উত্তর তো দিতে পারবে না, আমি নিজেও সকল উত্তর দিতে পারবো না। বিষয়টা কি বুঝতে পারছো?
স্যার 80% পারবো স্যার। 80% না, না, একটা পরীক্ষায় 80% উত্তর দেওয়া মানে কি? সে পাস মার্ক পাওয়া। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। সবাই ভালো থাকো, কালকে কথা হবে রাত্রেবেলা। ফারুক, কিছু বলবা ফারুক? না স্যার। তাহলে তোমাদের উদ্দেশ্যে যে কথাটি বলছি, পরীক্ষার প্রশ্ন কিন্তু সহজ হবে, একটু প্যাচ হবে, ধৈর্য সহকারে উত্তর লিখতে হবে। ঘাবড়ানোর কিছু নাই, কর্তৃপক্ষ আমাদের শত্রু না, তাই বলে কিন্তু বন্ধুও না, তবে তারা আমাদের অভিভাবক। বুঝতে পারছো? আর এই যে একটা জিনিস মারাত্মক ভুল হয়ে গেছে আমাদের, আন্দোলন আন্দোলন নিয়ে যারা লাফালাফি করলো, এরা কিন্তু ওই আন্দোলন এখনো তাদের মাথায় আছে। পরীক্ষার একবার দিলে সারা জীবন আর দেওয়া লাগবে না, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না, তাদের অনেক কিছু। কিন্তু এটা যখন কল্যাণ সভার জন্য বিভিন্ন জেলায় যাবে, তখন কিন্তু এটা পাশ হবে না। তোমার আমার কথাই হবে না, কল্যাণ সভার মাধ্যমে পাশ করতে হবে। কারণ তাহলে তো দেখা যাবে যে ওই ডিএ সারা বাংলাদেশে 2100 পাশ করছে, 21,000 পাশ করছে মনে করো। এই 21,000 পদোন্নতি হইতে হইতে আইনুল তুমি বাড়িতে চলে যাবা, বরঞ্চ তোমার ক্ষতিটা তুমি নিজেই করলা। হুম। কি? সঠিক স্যার। সঠিক স্যার, সঠিক, এটা আগেই বলছেন। জি স্যার, এটা সঠিক। এটা আমি আগে বলছি না? জি স্যার, সঠিক। হ্যাঁ, সারা বাংলাদেশের সেন্ট্রালি পরীক্ষা হোক, এটা ঠিক আছে, এমসিকিউ সবকিছু হোক, মেধা যাচাই করে। কিন্তু আমি যেটা মনে করি, এখানে এমসিকিউ দেওয়াটা সুযোগ নেই। এমসিকিউ দিয়ে কি হয়েছে জানো? অনেক ভালো ছাত্র হঠাৎ করে ফেল করে গেছে। এমসিকিউ যদি দেয়, তাহলে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর তাদেরও এমসিকিউ দেওয়া উচিত। আমি যেটা মনে করি, পুলিশ বিভাগের প্রত্যেকটি পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া উচিত। এসপি, ডিআইজি বলো, এডিশনাল আইজি বলো, তাদেরও এরকম সুপারিয়ার বোর্ড, বড় বড় বোর্ড গঠন করে ওনাদেরও মেধা যাচাই করা উচিত, যে এত বছর চাকরি করার পরে উনি কি মেধা শূন্য হয়ে গেলেন কিনা। কথাটা কি বুঝতে পারছো? এমসিকিউ তো স্যার একটা আতঙ্ক। এমসিকিউ কলম এদিক ওদিক হইলে ফেল। না, এমসিকিউ এর এখানে প্রয়োজন হয় না। এমসিকিউ যদি এমন হতো, নিয়োগ নিয়োগ পরীক্ষা, অনেক নিয়োগ পরীক্ষা তো এমসিকিউ নাই, তাই না? জি স্যার, বিপি নাম্বার ভরাট করতে কলম একটা এদিক ওদিক হইলেই আমি ফেল, শেষ। এটা হলো তোমার মানে সংখ্যাটা কমানোর জন্য, পরীক্ষার সুবিধার্থে নাকি? ওইটা ডিপার্টমেন্ট করছে স্যার, কিন্তু আমাদের জন্য তো ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে। যাক, আমি পড়তেছি ভালো করে, এখন বিপি নাম্বার আল্লাহ ভরাট ভরসা। করতে যাই কলম এদিক তোমরা ওদিক সবাই ফেল। ভালো রেজাল্ট করবা, সবাই ভালো থাকবে। জান্নাতুল, কিছু বলবা? নাই। রুহুল, না ঠান্ডা স্যার, কিছু মাথায়। বলবেন না। রুহুল, তুমি কত মার্কের উত্তর দিছো রুহুল? আর আমি 2টা প্রশ্ন লিখতে পারি নাই, আর বাকি সবগুলাই লিখছি স্যার। যেগুলা ধারা আলোচনা করলাম, এগুলো কি কিছুটা সঠিক আছে? ধারা স্যার বেশিরভাগই সঠিক আছে, শুধু ওই যে 212 যে ধারাটা, এই ধারাটা দিতে পারিনি স্যার। বাকি এগুলো ঠিক আছে স্যার। আচ্ছা, আল্লাহ ভরসা, কালকে ভালো করে পরীক্ষা দাও। কালকে হলো উইদাউট বুক, কোনো প্রকার কোনো প্রকার নকল কোনো কিছু চলবে না। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।